অনেক দিন পর আজকে এই বাইকটাকে আনর্যাপ বা আনভেইল করে দেন বের করছি। ময়লা হয়ে গেছে, বাইক রেখে দিলেও যে ময়লা হয় এটার প্রমাণ হচ্ছে এটা। দেখেন সামনের অবস্থা অ্যান্ড এই দিকের অবস্থা, সব দিকের অবস্থাই নোংরা হয়ে গেছে। অ্যান্ড বাইকটা স্টার্ট দেওয়া মাত্রই একটা অদ্ভুত গন্ধ বের হয়। এটা হচ্ছে নতুন রং পুরে যে গন্ধটা বের হয়, ওই গন্ধটা। চিন্তা করেন কোনো কিছুর সাথে ধাক্কা না খেয়েও এই জায়গাটাও ময়লা হয়ে গেছে। আসলে বেশি যত্নে অনেক জিনিস নষ্ট হয়, এটাই হলো তার প্রমাণ। বাইকটা খুব বেশি কিলো চলে নাই, মিটারে দেখলে আমরা দেখতে পারবো 200 কিলো এখনও হয় নাই, হয়তো 150 হয় নাই। কিন্তু বাইকটার তো একটা সার্ভিস দেওয়া লাগবে। মানে যে ইঞ্জিন অয়েলটা ভিতরে আছে, বাইকটা কিনছি তো প্রায় 2-3 মাস হয়ে গেছে না, তো ইঞ্জিন অয়েলটা তো পুরানো হয়েছে। অ্যান্ড ফ্রেশ ইঞ্জিন অয়েলটা আসলে ফেলে দেওয়া ভালো 100-200 কিলো চালানোর পরই। আজকে বাইকটা হলো ইঞ্জিন অয়েল ড্রেন করবো অ্যান্ড চেঞ্জ করবো, অ্যান্ড একটা হচ্ছে বেসিক যে চেক আপ, জেনারেল চেক আপ, ওই চেক আপটা করাবো। তাহলে চলেন উঠি। বাইকটা অনেক দিন পরে ছিল, আমি জানি চালাইতে গেলে প্রথমে একটু ব্রেক কম ধরবে, এটা নর্মাল। এই কারণে যে কোনো বাইক, অনেক দিন পরে থাকা বাইক যদি আপনি চালান, তাহলে আপনাকে মাথায় এটা রাখতেই হবে যে চাকা একটু শক্ত হয়ে আছে, এটার উপরের অংশ ময়লাটা না পড়া পর্যন্ত একটু আপনাকে আস্তে ধীরে চালাইতে হবে। ভাই আল্লাহ হাফেজ। অনেক দিন পর পর যদি কোনো বাইক চালান, সেই ক্ষেত্রে হলো বাইকের চাকা শক্ত হয়ে থাকতে পারে, ধুলা লেগে থাকতে পারে, অ্যান্ড ওই জিনিসটা স্লিপ করতে পারে। অল্প কয়েক কিলোর মধ্যেই এটা চলে যাবে, এটা যেমন সত্যি, ঠিক ওরকম মাঝখানের অংশের চলে যাবে, সাইডের অংশের যাবে না। এই কারণে কর্নারিংয়ের টাইমে অবশ্যই খুব স্লো করে দেন কর্নারিং করবেন, তাহলে জিনিসটা আপনার জন্যই ভালো হবে। ক্লাচ শক্ত হয়ে থাকতে পারে, গিয়ার শিফটিং শক্ত হয়ে থাকতে পারে, এই জিনিসগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। হঠাৎ করে দেখবেন যে ক্লাচ করতে গেছেন, দেন হয় নাই বা মিস করছে, মানে গিয়ার মিস করছে আর কি। ক্লাচ তো আর মিস করবে না, ক্লাচ জাস্ট একটু শক্ত হয়ে থাকবে, এটাই। সামনের ব্রেক বা পেছনের ব্রেক যে কোনো একটা হয়তো ফাংশন কম করতে পারে, অথবা যদি রাস্ট জমে থাকে ডিস্কের উপরে, তাহলে হয়তো ফাংশন বেশিও করে ফেলতে পারে। এই ব্যাপারগুলো একদম মানে খুব বেশি মাথায় রাখতে হবে আপনাকে, কারণ এই জিনিসগুলোর কারণে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় অনেক। অ্যান্ড আমার একটা জিনিস সাবধান থাকতে হবে, সেটা কি জানেন? সেটা হলো আমি অনেক দিন পর এই বাইকটা হাতে নিছি, অ্যান্ড এই বাইকটার সাইজ একটু কেমন যেন বড় লাগে আমার কাছে। অ্যান্ড এটার সাথে আমার একটু অভ্যস্ত হওয়া লাগবে, কারণ এটার সাথে যদি আমি অভ্যস্ত না হই, তাহলে দেখা যাবে যে আমি লাগায় দিছি অন্য কারোর সাথে। এই বাইকটার হুইল বেস বা চাকা সামনেরটা পেছনেরটার যে দূরত্ব, এটা সম্ভবত MT-15 সমান কিনা আমি শিওর না, কিন্তু কেন যেন এই বাইকটা আমার কাছে অনেক লম্বা লাগে। ট্যাঙ্কের কারণে কিনা বা সিটের কারণে কিনা, হয়তো বা একটু লম্বাই, এরকমটাই লাগে আমার কাছে কেন যেন ভাই। এটা মানে এটার যেই স্পেকশিট, ওইখান থেকে যদি দেখি তাহলে পাবো আসলটা। দেখি নিজের এই সন্দেহটা দূর করতে হবে আগে। যাক, আমার অনেক ফেভারিট একটা বাইক, অ্যান্ড ফেভারিট বাইকের যত্ন তো নেওয়াই লাগবে। চালানো হয় নাই বলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি নাই, তাহলে আরও আগেই করতে হতো। আর এইটার ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 10W40। অ্যান্ড দেখেন আমার বাইকের কিলো 200 হয় নাই, কিন্তু আমি আজকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করব। সিনথেটিক এখন আপনি যে কোনো গ্রেড মিলিয়ে, মানে আপনি সিনথেটিকে যে ইউজ করতে হবে আপনাকে তা না, এই প্রশ্নটা অনেকের থাকে। আপনি চাইলে মিনারেল বা সেমি সিনথেটিকও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুরু থেকে আপনি চাইলে সিনথেটিক ইউজ করতে পারেন, এবং সারা জীবনও আপনি চাইলে সিনথেটিক ইউজ করতে পারেন। শুরু থেকে আপনি চাইলে মিনারেল ইউজ করতে পারেন এবং সারা জীবনও মিনারেল ইউজ করতে পারেন। শুরু থেকে আপনি চাইলে সেমি সিনথেটিক ইউজ করতে পারেন এবং সারা জীবনও পারেন। তাহলে 3 রকমের ইঞ্জিন অয়েল কেন? আসলে ইঞ্জিন অয়েলের পাওয়ার বা স্থায়িত্বের একটা কাল আছে, ওইটার উপরে হচ্ছে এই রকমগুলা। সিনথেটিক হচ্ছে সবচেয়ে দামি ইঞ্জিন অয়েল, অ্যান্ড সিনথেটিক হচ্ছে ভালো পারফরমেন্স দিবে আপনাকে। এই জন্য আমি শুরু থেকেই সিনথেটিক ব্যবহার করি। এমন কোনো নিয়ম নাই যে প্রথমে মিনারেল ইউজ করেন পরে সিনথেটিক ইউজ করেন, এরকম কোনো নিয়মই নাই। এগুলার আলাপ বৃহৎ আলাপ এর আগেও করছি, আমি বৃহৎ আলাপে যাচ্ছি না। তবে আমি সিনথেটিক ইউজ করি হচ্ছে শেল অ্যাডভান্সের আলট্রা, যেটা শেল অ্যাডভান্স আলট্রা, শেলের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। অ্যান্ড লাস্ট প্রায় আবার অলমোস্ট দুইটা যাই হোক, প্রায় আমি 3 বছর ধরে এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি, অ্যান্ড আমার সব বাইকে ভালো পারফরমেন্স পাচ্ছি। আর যদি আপনি মনে করেন যে আপনি ইঞ্জিন অয়েল কিনতে চান, এবং যদি মনে করেন যে আপনার এলাকার দোকানে ঝামেলা, নকল টকল হইতে পারে, যদিও নকল হয় না, বাট ধরেন নকল হইতে পারে, এরকম একটা সন্দেহ যদি আপনার মনের ভেতরে কাজ করে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, শেলের অ্যাপ আছে, সেটা অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন দুইটাতেই, শেল বিডি, ওই অ্যাপ ডাউনলোড করে নেন। অথবা শেলের যেই স্টোর আছে, গুগল থেকে সার্চ করলেই পাবেন, সেই স্টোর থেকে
অর্ডার যদি করেন তাহলে অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা, মানে অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা যেটা, ওটা তো পাবেন, সাথে আবার অনেক সময় অনেক গিফট থাকে। যেমন আমি এখন যে ব্যাগটা ইউজ করতেছি এটাও ইঞ্জিন অয়েলের সাথে আসছে, অ্যান্ড অনেক সময় ডেলিভারি ফ্রি থাকে, অ্যান্ড এই টাইপের অনেক রকম অফার অনেক সময় থাকে, এটা দেখে চেক করে নিতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা এটার অফিসিয়াল সার্ভিসেই দিব আজকে। ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে খুব কাছেই, সামনে দেখি রাস্তা নাই, এটা রাস্তা, ওমা কই ঢুকে গেছি, বাড়ির কাছে রাস্তাঘাট চিনি না আমি, একটা আসলে কি যে এদিক দিয়ে রাস্তা না, এটাও তো ডেড ইন্ড। যাক, আমাদের এখানে ইয়ামাহার সার্ভিস সেন্টার আছে, অ্যান্ড আমার এটা তো ক্রিসেন্ট থেকেই নিয়েছিলাম, ক্রিসেন্টের সার্ভিস সেন্টারেই দিব সার্ভিস। এখানে কি রাস্তা নাই না আছে? সার্ভিস মনে হয় আমার এটা ফ্রি পাবো কিনা আমি জানি না, দেখি। ফ্রি পাইলে তো ভালো, ফ্রি না পাইলে ভালো না। তো এই বাইকে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আমি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবো এটা হলো 1000 ml, মানে 1 লিটার, আর এটাতে 1200 ml লাগে, মানে দুইটা ভাঙ্গা তারপরে আমাকে এটার ভিতরে ঢালতে হবে। যাক চলেন, আমরা মেন রোডে যেহেতু উঠে গেছি, রাস্তাঘাটও ফাঁকা আছে, তবে খুব বেশি টানতে পারবো না, মানে এই বাইকটা ব্রেক ইন পিরিয়ডের বাইক। যদিও ব্রেক ইন পিরিয়ডে আমি এটা 100 তুলছিলাম মনে হয় একবার 300 ফিটে নিয়ে, 300 ফিটে গিয়ে তো 100 তোলাই যায়, বাট এই রোডে 100 তোলা যাবে না। ব্রেক ইন পিরিয়ডের বাইকের স্পিড তোলার নিয়ম হচ্ছে আপনি আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে নামাবেন, আরপিএম আর কি, স্পিড না, আরপিএম, আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে নামাবেন। ঠিক 1 নাম্বার গিয়ার আস্তে আস্তে তুলবেন, আস্তে আস্তে নামাবেন, স্পিড পাবেন 20-25 পর্যন্ত। ওইটাই 5 নাম্বার গিয়ারে যখন আস্তে আস্তে উঠাবেন, স্পিড 80-90-100 পর্যন্ত উঠে যেতে পারে। জাস্ট উঠাবেন আস্তে আস্তে, নামাবেন আস্তে আস্তে, এবং এক জায়গায় আরপিএম বেশিক্ষণ ধরে রাখবেন না। এটাই হচ্ছে ব্রেক ইন পিরিয়ডে বাইক চালানোর নিয়ম। তো ব্রেক ইন পিরিয়ডে বাইক চালানোতে এমন কোনো রকেট সায়েন্স নাই যে আপনাকে একদম কোলে তুলে রাখতে হবে, এটা তো বাচ্চা না যে কোলে তুলে দুধু খাওয়াবেন। বাইকের মতোই চলবে, জাস্ট ওই যে বাড়ি দিয়ে যে চালায় বলে না মানুষ, ও বাড়ি দিয়ে আপনি যখনই চালাবেন বাইক, যখনই চালাবেন, নতুন অবস্থায় হোক আর পুরানো অবস্থায় হোক, বাইক নষ্ট হবেই। তো বাইরে করা যাবে না ভাই, যত্ন করে বাইক চালান, দীর্ঘদিন বাইক চালান, বাইক থাকবে ভালো, মনও থাকবে ভালো। আর বাজেভাবে বাইক চালাবেন, বাইক থাকবে খারাপ, মনও হয়ে যাবে কালো। হা রাইম। এত ভিড়, একটু রং মারতে চাইছিলাম বাট সম্ভব না। এই হচ্ছে দুইটা ইঞ্জিন অয়েল, আরেকটা ভিতরে আছে যেগুলো আমি এনে রাখছিলাম। অ্যান্ড বাইকটাও যেরকম বড়, বাইকটার হচ্ছে খাবারও ওই রকম বড়, একটাতে ওর হয় না, দুইটাতে ওর মোটামুটি পেট ভরে। কি পরিমাণ ময়লা হয়েছে। যাই হোক মামা, তোমাকে আজকে ইঞ্জিন অয়েল খাওয়াবো। আর এইভাবে ধরছি কেন জানেন? থাম্বনেলের জন্য একটা ছবি তুলে রাখবো এটা দিয়ে। আর এখানে কোন জায়গায় যেন লেখা থাকে জানেন? এই যে না 1200 ml না, তো আমি ভুল বলতেছিলাম, এখানে হচ্ছে 1350 ml, 1350 ml। তার মানে তো প্রায় 1.5টাই চলে যাবে। হ্যাঁ, অলমোস্ট 1.5টাই চলে যাবে, ফিল্টার মিল্টার বদলায় 1.5টা ইঞ্জিন অয়েল খেয়ে ফেলবা মামা, এটা একটা কথা ভাই? ইঞ্জিন অয়েল যে বাইকে যত বেশি ঢুকে ওই বাইক কিন্তু অত বেশি কিলোমিটারও চালানো যায়। একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে 350 সিসির কিছু বাইক আছে না, ওরা বলে যে ওদের বাইক 10,000 কিলো পর্যন্ত চালানো যায়, কারণ ওরা হচ্ছে 2200 ml মেবি ভেতরে দেয়, নাকি 2100 ml, পরে আবার এটার নামায় 1700 ml আনছে। যাক, ওটা বড় কথা না, বড় কথা এগুলা ব্যাগে ভরি দেন। চলেন ব্যাগটারে সার্ভিসে দিয়ে আসি। ব্যাগের ভিতরে মালপত্র নিয়ে নিছি, জিমের জিনিসপত্র আছে, ঘেমে গেছি পুরা। আর যেটা করতে হবে এখন আমার বাইক, অ্যান্ড এই হচ্ছে চাবির মধ্যে লেখা হচ্ছে FZ। যেটা করতে হবে আমার এখন সার্ভিস সেন্টারে দিয়ে জিমে ঢুকবো, এই জন্য হেলমেট আর নিলাম না, মোটর ব্লগ করতে পারবো না, এই কারণে এই ক্যামেরাতেই আসলাম। আর এই ক্যামেরাতে যেহেতু আসছি সেহেতু এই ক্যামেরা দিয়ে তো আর চালাইতে পারবো না। চলেন আমরা বাইকটারে সার্ভিস সেন্টারে দিই, দেন জিমে ঢুকি। আমার রেখা শু হয়ে অলরেডি জিমে ঢুকে গেছে, এখন জিম টিম করে এর মধ্যে মনে হয় সার্ভিসও হয়ে যাবে। দেখি কি হয়, জানাচ্ছি আপনাদের। বাইকটা দিছিলাম ওইখানে, দিয়ে হচ্ছে কি করছি জানেন, দিয়ে জিমে ঢুকছিলাম, জিম থেকে দেন এখন হলো বাইকটা রিসিভ করতে যেতেছি, হয়ে গেছে সম্ভবত। আর একটা জিনিস করি, চেক করি, 2 ক্যামেরায় রেকর্ড করা যায় এই ফোনে। এইটাও এক আজব ভাব, পিছনেও দেখা যায়, সামনেও দেখা যায়, সব দিক দেখা যায়, বড় বড় বিল্ডিংও দেখানো যায়, কিন্তু আমি তো নিচে পড়ে যাই। এটাতে কি, ও পেছনেরটা আবার জুম টুমও হয়। আরে সেই তো, একদিকে জুম হয়, জুম কমানো যায়, এটা একটা মজার ফিচার, নিজেরও দেখানো যেতেছে, আমি যেটা দেখতেছি ওইটাও দেখানো যেতেছে। খেলা কিন্তু ফাইনাল, মানে ব্যাপারটা হলো বাইক আনতে যেতে এক্সপেরিমেন্ট ভালোই করতেছি। এটা দিয়ে লুকিং গ্লাসের কাজ করবে, আমার পেছনেও আমি দেখতে পাইতেছি আর সামনেও দেখতে পাইতেছি, কিন্তু এই ফোনের ক্যামেরার উপরে যদি কেউ ভরসা করে তাহলে আশা দুষ্টা খায়া পড়ার সম্ভাবনা আছে। একটা জিনিস কিনছি, এই যে হাতে এটা লাগাইছি, আর এই যে ভাই এটা পরায় দেন আপনি আমারে। কি আছে জীবনে, একলা পড়তে পারুম না, এই ব্যাপার স্যাপার। এটা ফ্রেন্ডশিপ বেল্ট, ধরুন আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল, ফাঁকা দিই কিছু জায়গা,
ফাঁকা শোন, এইখানে ফাঁকা থাকলে সমস্যা নেই, আপনার হাতের তো বড় এর জন্য, এমনিতে ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। কিনে ফেলেছি এই একটা, কিনে ফেলেছি এই একটা। 40 টাকা দিয়ে করা একটা শপিং করে ফেলছি, 30, অ্যান্ড এইদিকে এটা হলো 10। মার্কেট প্রাইস যখন আসছিল তখন ছিল হলো 4,35,000, এখন মানে ডিসকাউন্ট দিয়ে 4 লাখের আশপাশে এরকমই। আমি কিনছি 3-4 মাস হয়ে গেছে, 100 কত কিলো যেন চলছে, এটা চালাই না, সাদা তো, ঘরে সাজায় রাখি। বাবা, কি খবর তোমার, কেমন আছো? হাসে ভাই। আল্লাহ হাফিজ ভাই, টাটা। দেখছেন অবস্থা কি পরিমাণ ফর্সা, মানে পুরা মনে হইতেছে মনিকা, একদম সাদা, পুরা রাশিয়ান, এরকম একটা ভাব। কাউরে মারবা না রাস্তায়, হ্যাঁ সাবধানে থাকবা, কারোর সাথে গুতাও খাবা না, কাউকে মারবাও না, ছাপড়িগিরি করবো না, সোজা কথা। এখনো পর্যন্ত চাবির নাম্বারটা খোলা হয় নাই, এত নতুন। যাক, ইঞ্জিন অয়েল চেঞ্জড অ্যান্ড অন্যান্য যত ব্যাপার স্যাপার ছিল। সুতা কেন এখানে? তোমার গায়ে একটা সুতাও লেগে থাকতে পারবে না, তোমার গায়ে থাকবে শুধু আমার স্পর্শ, এছাড়া আর কারো নয়। 70-3150 নাম্বারটা স্পেশাল পাইনি, এটাই আমার একটা দুঃখ এই বাইক নিয়ে, আর কোনো দুঃখ নাই। চলেন তাহলে আমরা এদিক থেকে বেরোই। মূলত আজকে কাজে ছিল হলো এই বাইকটাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ অ্যান্ড ফার্স্ট সার্ভিসের যে ব্যাপারটা, এটা করা। অ্যান্ড ফুয়েল দেখছেন, 1 কাটা কমছে নাকি ফুল শো করতেছে নিজেও জানি না। সেই যে এই কী হইলো, স্টার্ট হও বাবা। নতুন যে কোনো বাইক কেনার পর ফ্রি 4টা সার্ভিস দেয়। অ্যান্ড 4টা সার্ভিস কেন নিতে হয় জানেন? আমি এখন বুঝতেছি কেন নিতে হয়। আমার বাইকের ক্লাচ অ্যান্ড গিয়ার শিফটিং অ্যান্ড সব কিছু এত স্মুথ হয়ে গেছে। এটার বল রেসারটা একটু টাইট ছিল, নতুন বাইকে অনেক সময় টাইট থাকে, অনেক সময় ঢিল থাকে, এরকম হয়। অ্যান্ড ফার্স্টের সার্ভিসটাতে ওরা এগুলো সব অ্যাডজাস্ট করে দেয়। অ্যান্ড এখন আমার বাইকটা ফুল ফিল স্মুথ। সামনের ব্রেকটা একটু কম কাজ করতো আমার বাইকের, ওইটাও দেখতেছি ঠিকঠাক কাজ করতেছে। এখন কি মেকানিজম করছে এটা আমি জানি না। আর হাতে যে এই যে মালপত্রগুলো পড়ছি, এই হাতে এইটা অ্যান্ড এই হাতে এই ড্রামের রাভার, জানায়েন কীরকম লাগলো। ঘড়ি টড়ি তো পরি না, এগুলা পরে একটু স্টাইল মারা ট্রাই করতেছি আর কি। এখন এই আর কি ছাপড়ি ছাপড়ি একটা ভাব লাগলে বললেন, তাহলে আর এগুলা পরবো না। আর যদি মনে করেন না ইটস লুকস গুড, তাহলে আই উইল ফিল গুড অ্যান্ড আই উইল কন্টিনিউ। বাট মানে ছাপড়ি লাগলে কিছুদিন পরবো অবশ্য। গিয়ার এখনও টাইট আছে, অ্যান্ড বাইকের কিলোমিটার এখনও 200 হয় নাই ভাই, গিয়ার তো একটু টাইট থাকবেই, তাই না? এই হলো অবস্থা। এ একটা বাইক ভাই, এটা আমি বেচবো না। আমার এত শখের একটা বাইক, এই বাইকটা আমি বেচবো না, এই বাইকটা আমি চালাবো কম। তবে রিসেন্ট হয়তো এই বাইকটা নিয়ে আমার একটু লং যাওয়া হইতে পারে, কারণ আমি 2-4 দিনের মধ্যে এক জায়গায় যাওয়ার একটা প্ল্যান আছে। অ্যান্ড ঢাকা থেকে অনেক দূরে, ওইটা যে কোনো একদিকে দূরে কোথাও চলে যাব আর কি। এখনও প্লেস সিলেক্ট করি নাই যে কোন প্লেসে যাব, বাট কোনো এক জায়গায় যাব এটা মোটামুটি ঠিক করে ফেলছি। মানে যেটারে বলে ডিটারমাইন্ড, আমি ডিটারমাইন্ড যে আমি কোনো এক জায়গায় যাব, কিন্তু আই এম নট শিওর যে কই আমি যাব। এই অবস্থার মধ্যে আমার দিনকাল চলতেছে। আমি একটু পাইকপাড়ায় ঢুকবো, আমার ছোট্ট একটা কাজ আছে পাইকপাড়ায়, তো মেবি কল্যাণপুর পাইকপাড়া ওই সাইডটাতে একটু ছোট কাজ আছে আর কি। তার আগে হচ্ছে আমার একটা জিনিস নেওয়া লাগবে, আর ওই জিনিসটার নাম হচ্ছে টক দই। টক দই সম্ভবত এদিক দিয়ে বামে গেলে ওই দোকানে ভিড়ভাট্টা হবে, থাক আমরা পরে সন্ধ্যার পরে নিব। এদিক দিয়ে গেলে পাওয়া যেত, বাট ভিড়ভাট্টা হবে। অ্যান্ড এই বাইকটা নিয়ে আমি যখনই বের হই তখন আমি এই ভিড়ভাট্টা অ্যান্ড এই জিনিসগুলো অ্যাভয়েড করি, কারণ হচ্ছে আমার ভয় লাগে যে কে কখন এই বাইকটার মধ্যে লাগায় দেয় অ্যান্ড আমার এই সাদা পরিটার গায়ে একটা দাগ পড়ে যায় বা কিছু। বললাম না, এই বাইকটা শুধু আমার ছোঁয়া থাকবে, অন্য কারো ছোঁয়া থাকবে না। না না, এর মানে এই না যে এই বাইকে আমি কাউকে তুলবো না বা এই বাইকে আমি কাউকে চালাইতে দিব না, এরকম না ব্যাপারটা। দোজ অফ হু আমার মানে ক্লোজ অ্যান্ড তাদেরকে আমার দিতেই হবে, তাই না? এটা হলো ব্যাপার। এই তুমি সাদা হয়ে আমার সাদার দিকে এভাবে তাকাও কেন? না, এই বাইকটার দিকে তো সবাই কুনজর দিচ্ছে, কুনজর, এভাবে কুনজর তো বাইকের দিকে দেওয়া ঠিক না। ও ম্যান, এই ভেতরের রাস্তাগুলা ইফতারের আগে এরকম ভেজাল হয়ে যায়। সময় হচ্ছে 5টা 10, আর আমি এখানে এসে একটু কট খেয়ে গেছি আর কি। এই মোড়টার নাম হচ্ছে ঝিলপার মোড়। এই মোড়ের একটাই ঝামেলা, সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সবই আছে, এখন দেখতে ভালোই লাগতেছে। ঝামেলাটা কি জানেন? বৃষ্টির সময় এই রাস্তাটা যখন সারা রাত বৃষ্টি হয়
তখন হাঁটুর উপরে পানি উঠে যায়। এই যে দোকানপাটগুলো যেরকম উঁচু উঁচু দেখতেছেন, এটার পেছনে কারণ এটাই, প্রচুর পানি উঠে। আর এখানে ড্রেনগুলো কেন যে ক্লিন করে না বা কেন যে এটার দিকে কোনো উদ্যোগ নেয় না আমিও বুঝি না। মানে এই কারণে আরও এই এলাকাটা বৃষ্টির সময় খুব রিস্কি হয়ে যায়। একবার তো রাতে শুভ ভাই গাড়ি নিয়ে এদিকে ঢুকলোই না, পরে ওই গাড়ি আমার বাসায় রাখতে হয়েছে। অ্যান্ড উনি অন্য রাস্তা দিয়ে রিক্সা দিয়ে চলে গেছিলো, কারণ ওনার পার্কিংটা ছিল এইখানে। এই ভাই কি খবর, জায়গা এইটার সার্ভিস করে আনলাম। দেখছেন শুভ ভাইয়ের সাথে নাম বলতে বলতে শুভ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তার মানে অনেক দিন বাঁচবে লোকটা না। এগুলো হচ্ছে কুসংস্কার, যে যতদিন বাঁচার ততদিনই বাঁচবে। বাট ওনার বাসা এখানে, অ্যান্ড এখন হচ্ছে ইফতারের টাইম, সবাই সবার বাসার দিকে যাবে, এই ব্যাপারটাই তো নর্মাল, তাই না? তো ওনাকে এখানে দেখতে পারবো, এটাই নর্মাল ব্যাপার। এখানে অনেক দিন বাঁচা বা অনেক দিন মরা বা আগে মরা, এগুলোর কোনো ব্যাপার স্যাপার নাই। যাই হোক, থ্যাংক ইউ যারা আমার বাইকটাকে এত সুন্দর করে সার্ভিস করে দিয়েছেন। আমি নাম জানি না, যেহেতু অফিসিয়াল সার্ভিস, ফ্রি সার্ভিস, সেহেতু কেউ না কেউ তো করছে। বাট এত সুন্দর করে সার্ভিস করে দেওয়ার জন্য ধন্যবাদ। অ্যান্ড ধন্যবাদ হচ্ছে শেলকে, কারণ এত ভালো একটা ইঞ্জিন অয়েল তারা দেয়, যে ইঞ্জিন অয়েলটা দিয়ে আমার বাইকটা স্মুথলি এরকম আমি রান করাইতে পারি। আর ধন্যবাদ হচ্ছে আপনাদের যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতেছিলেন। তাহলে আমরা এই ভিডিও থেকে এখানেই বিদায় নিব। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। এই বাইকটা যদি ভালো লাগে তাও একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.